হিরণ তবুও যেতে রাজি হয় না। ইবাদ সহ আরো কয়েকজন এক প্রকার ওকে টেনে হিস্ট্রে গ্রাউন্ড ফ্লোরের দিকে নিয়ে যেতে থাকে। ইবাদ ইশারায় আরাব আর আয়ানকে বলে যেন বানি ও বন্নিকেও পিছু পিছু নিয়ে আসে। মুখে এটা বললেও ইবাদ জানে বানি ও বন্নিকে নিয়ে আরভারা কখনোই পৌঁছাতে পারবে না, তাদের হাতে এত সময় নেই। কিন্তু একসঙ্গে সবাই ডোবার থেকে দুজনকে সাময়িক ডুবতে দেওয়া উত্তম বলে মনে হয় তার। আর তাছাড়াও পাপে তারা জড়িত। বানি ম্যাডাম আর বন্নি এসব সম্পর্কে জানে না। বাংলার নীতিবান সৈন্যরা নিশ্চয়ই তাদের কোনো ক্ষতি করবে না। মস্তিষ্ক এরকম বিভিন্ন চিন্তার হিসাব দ্বারা যখন আলোড়িত, সেই সময় গ্রাউন্ড ফ্লোরের এক নির্দিষ্ট রুমের ভেতর প্রবেশ করে একটা আন্ডারগ্রাউন্ড ওয়ে দিয়ে বের হওয়ার জন্য উদ্যত হয় হিরণেরা। এই সুড়ঙ্গ পথ 2 কিলোমিটার দীর্ঘ। এরকম সিচুয়েশনের জন্য হিরণ এই পথ তৈরি করেছিল। কিন্তু কে জানতো আজ যখন সত্যি এই পরিস্থিতি এসেছে, তখন তাকে বানি আর বন্নিকে ফেলে যেতে হবে তার। হিরণ মলিন মন নিয়েও দ্রুত পালানোর জন্য সুড়ঙ্গ পথ ধরে এগোতে শুরু করে, তার পিছু পিছু বাকিরাও। এবার তাদের অনুসরণ করার জন্য পথ বন্ধ করতে নিলে হিরণ বাদশাতে অস্ফুট বলে, বনি আর বানিকে নিয়ে ওরা আসবে, পথ খোলা রাখো। এবার তার প্রত্যুত্তর করে না, হিরণের কথা মেনে নেয়। রুমের লাইট বন্ধ করে রুমের এক কোণে মেয়েকে কোলে জড়িয়ে বসে আছে বানি। ভয়ে তার শরীরের প্রতিটা লোমকূপ দিয়ে শীতল হাওয়া বইছে। বাহিরের এই গোলাগুলির শব্দ তার কলিজা কাঁপিয়ে তুলছে। বুকের ভেতরটা অবিরত ধক ধক করছে। কোলে বসে থাকা বন্নি অবুজের ন্যায় তাকিয়ে আছে। তার কানে এখনো হেডফোন, মিউজিক চলছে। হাতে থাকা ছোট ব্লুটুথ রেডিও হতে আচমকা নিচের রুমের দরজায় কারো করাঘাতের শব্দে বানি কেঁপে ওঠে। গলা শুকিয়ে যেন তৃষ্ণার্ত পথিকের ন্যায় খা খা করছে। এই দরজায় করাঘাতের শব্দটা বড্ড অপরিচিত। হিরণ এভাবে দরজায় করাঘাত করে না। তাহলে কে? মনে মনে আল্লাহকে ডাকে সে। প্রার্থনা করে যেন এই জালিম লোকটার পাপের শাস্তি বন্নিকে না ভুগতে হয়। এই পরিস্থিতিতে বাণীর সকল চিন্তা, ভয় এবং উৎকণ্ঠা বন্নিকে ঘিরেই। বাণীর ভাবনার মাঝেই বাইরে থেকে একটা পুরুষালী গলা বলে ওঠে, ম্যাডাম, আমি আরাফ। দরজা খুলুন, পরিস্থিতি ভালো না, আপনাদের দ্রুত এখান থেকে নিয়ে যেতে হবে। হিরণ স্যারের অর্ডার। বাণী কথাটুকু শুনে অতঃপর সামান্য ভরসা খুঁজে পায়। মনে মনে সিদ্ধান্ত নেয় সে দরজা খুলবে। এই পরিস্থিতিতে বন্নিকে নিয়ে এখানে থাকা সম্ভব নয়, সে যেই হোক না কেন। সেই যেই না দরজা খোলার উদ্দেশ্যে উঠতে নেয়, সেই মুহূর্তে আবার পরপর দুটো গুলি বর্ষণের শব্দ ভেসে আসে। এবার আরো কাছ থেকে, আরো নিকট থেকে, ঠিক দরজার অপর পাশ হতে। বাণী এবার ভয়ে মৃদু গঙিয়ে ওঠে। তার ভয়ের মাত্রা বাড়িয়ে দিতে দরজায় জোরে জোরে কারো আঘাতের শব্দ ভেসে আসে। এই বুঝি দরজাটা ভেঙে ফেলল। বাণীর এবার ভয়ে চোখে অশ্রু এসে ভিড় করে। সে দ্রুত মেয়ের কপালে একটা চুমু খেয়ে মেয়েকে নিজের বুকে লুকিয়ে নেয়। যেই খুনাখুনির সাক্ষী সে কখনো নিজের মেয়েকে হতে দেয়নি, আজ বুঝি তার নিষ্পাপ মেয়ে সেই দৃশ্যেরই সাক্ষী হবে। একের পর এক ভয়ঙ্কর শব্দ তুলে হওয়া আঘাতে অবশেষে দরজাটার লক ভেঙে যায়। সশব্দে দরজাটা খুলে যেতেই বাণী ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। অন্ধকার রুমটায় কেউ একজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে তা স্পষ্ট টের পাচ্ছে। এগিয়ে এসে তার মুখের দিকে খুব সম্ভব আলো জাতীয় কিছু একটা তাক করেছে, তাও টের পায় বাণী। তবুও সে চোখ মেলে না। সেই ভয়ঙ্কর দৃশ্যটুকুর সাক্ষী হতে রাজি নয়। জীবনটা তবে হিরণের কোনো এক শত্রুর হাতেই শেষ হবে তার? এত বছর ধরে তার বেঁচে থাকাটা বৃথা ছিল। মুক্তির স্বাদ আর তার পাওয়া হলো না। হেই বানি, ইটস মি, ভয় পেও না। হঠাৎ খুব কাছে পরিচিত স্পষ্ট কণ্ঠস্বর কানে এসে পৌঁছাতেই বাণীর ভাবনা রীতি ঘটে। চকিতে চোখ মেলে তাকায় সে। অন্ধকার রুমের সামনে হাঁটু ভেঙে বসা মানুষটার হাতের টর্চের আলোয় বাণী দেখতে পেল ইউনিফর্ম পরিহিত পুরুষটাকে। মুখে রুমাল জাতীয় কিছু একটা বাঁধা, কিন্তু সেই বজ্রের ন্যায় গম্ভীর এবং ঈগলের ন্যায় বুদ্ধিদীপ্ত চোখ জোড়া চিনতে ভুল করে না বাণী, একটুও ভুল করে না। সামনের মানুষটা বাণীর বিস্ময় ভরা দৃষ্টি থেকে সামান্য নরম গলায় জানতে চায়, ডিড আই স্কেয়ার ইউ? বাণী উত্তর দিতে পারে না। সে চরম আপ্লুত হয়। এই মানুষটা এসেছে, তাকে মুক্ত করতে এসেছে। ভাবনাটা বাণীর চোখের টলমল করা অশ্রুকে গাল ছুঁয়ে গড়িয়ে পড়তে বাধ্য করে। সামনের মানুষটা তা দেখে। মুখে বাঁধা রুমালের আড়ালে ঠোঁটের করে মৃদু হাসি ফুটিয়ে শুধায়, এটাই শেষবার বানি তালুকদার, আর কখনো পালাতে হবে না তোমার। এই ত্রিসীমানার গণ্ডি পেরোলেই তুমি মুক্ত। এতক্ষণ ধরে বাণীর কোলে মুখ লুকানো ছানাটা এবার ঘাড় ঘুরিয়ে মুখ তুলে পেছনে তাকালো। অপরিচিত লোকটাকে দেখে নিজের কান থেকে হেডফোনটা খুলে চোখ পিটপিট করে তাকিয়ে থাকলো, যেন চোখের ইশারায় জানতে চাইছে, তুমি কে বাপু? তোমাকে তো চিনলাম না। সামনে বসা মানুষটা বন্নির না বলা প্রশ্নটা যেন বুঝতে পারলো। এক হাতে নিজের মুখে বাঁধা রুমালটা নামিয়ে কোমল স্বরে বলে, হাই বন্নি, ইটস মি, মেজর শাহরিয়ার দুর্জয়। রিমেম্বার মি?
বন্যি মনে করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই তার মনে পড়ে এই লোকটা অনেকটা এরকমই বেশভূষায় সে আগেও দেখেছিল। সাথে ছিল অনেকগুলো আঙ্কেল, স্টুপিড আঙ্কেলটাও ছিল। মনে পড়তেই বন্যি মাথা নেড়ে বোঝায় সে চিনতে পেরেছে। দুর্জয় নিজের মুখের রুমালটা তুলে নেয় দ্রুত। হাতে বেশি একটা সময় নেই তার। সে নিজের পকেট হতে আরো 2টো রুমাল বের করে দ্রুত বাণীর হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি মুখ বেঁধে নাও, বন্নিকেও ভালো করে বেঁধে দাও, বাইরে গ্যাস আছে, কাশি উঠতে পারে। দুর্জয়ের তাড়াটা বাণীর মস্তিষ্ক সচল করে তোলে। সে দ্রুত অশ্রু মুছে চোখের পলকে নিজের আর বন্নির মুখটা বেঁধে নেয় রুমাল দ্বারা। এরই মাঝে বড়সড় পা ফেলে রুমে প্রবেশ করে ইউনিফর্ম পরিহিত সাইফ। তাকে দেখেই বন্নি প্রফুল্ল গলায় চেঁচিয়ে ওঠে, মাম্মাম দেখো ওই স্টুপিড আঙ্কেল। এইটুকু বাচ্চার মুখে বিরক্তিকর ডাক শুনে সাইফের রাগ ওঠে। ইয়াসমিনের ভাইয়া ডাকের পর তার জীবনের শোনা সব থেকে বিরক্তিকর সম্বোধন বোধহয় এটাই। তবুও সে নিজের রাগটুকু চেপে দুর্জয়ের কাছে এসে নিচু গলায় জানায়, স্যার, পুরো বাসা সার্চ করেছি, গ্রাউন্ড ফ্লোরে একটা স্কেপ ওয়ে পেয়েছি। আমাদের আগমনের আলামত দেখে হিরণ সেই পথ ধরে পালিয়েছে, সঙ্গে কয়েকজনকে নিয়েছে। দুর্জয় বিরক্তি নিয়ে বলে ওঠে, কাপুরুষ কোথাকার। সাইফ সঙ্গে সঙ্গে আশ্বস্ত করে জানায়, চিন্তা করবেন না, পিছনে জুনায়েদ, ফারদিন আর ব্যাকআপ টিমের কিছু সদস্যও গিয়েছে। আশা করছি অসভ্যটাকে ধরতে পারবে। হিরণ যে পালিয়েছে সূক্ষ্ম কথাটুকু বন্যি না শুনলেও বাণী ঠিকই শুনতে পেয়েছে। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। আর কি আশা করা যায় এই পুরুষের কাছ থেকে? বিপদে পড়তেই ভালোবাসার জানালা দিয়ে পালিয়ে গেল। ঠিকই নিজের গা বাঁচিয়ে পালিয়ে যেতে দ্বিধা করল না। দুর্জয় সাইফের কথা শুনে মৃদু আশ্বস্ত হয়ে বাণীকে নিচু স্বরে বলে, লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম এনিমোর। বাণী মেয়ের হাত শক্ত করে ধরে প্রস্তুত এই বন্দি দশা থেকে মুক্ত পেতে। কিন্তু তার পূর্বে দুর্জয় ফের একবার বন্যির দিকে ইশারা করে বলে, আই নিড টু টক টু হার, মে আই? বন্যি সামান্য মাথা নেড়ে অনুমতিটুকু দিতেই দুর্জয় বিলম্ব করে না। হাঁটু গেড়ে ফের বন্যির সামনে বসে তার হাত দুটো নিজের বড় হাতের মুঠোয় পুড়ে শুধায়, বন্নি, দিস ইজ এ গেম রুল। আপনাকে জাস্ট 3টা রুলস ফলো করতে হবে। আপনি কি প্লিজ আমার সঙ্গে কোঅপারেট করবেন? বন্যি অবাক হয়। সামনে বসে থাকা লোকটার পারমিশন চাওয়ার ভঙ্গিমা দেখে সে মনে মনে লোকটাকে জেন্টলম্যান হিসেবে খ্যাত করে। অতঃপর মাথা নেড়ে বুঝায় সে কোঅপারেট করতে রাজি। দুর্জয় মৃদু হেসে বলে, রুল নাম্বার 1 হলো যতক্ষণ না আমি বলবো আপনি চোখ খুলবেন না। রুল নাম্বার 2 হলো আপনি গুড গার্ল হয়ে গাড়িতে মাম্মার কোলে বসে থাকবেন, একটুও নড়াচড়া করবেন না। রুল নাম্বার 3 হলো আপনি কান থেকে হেডফোন খুলবেন না। পনি রুলসগুলো শুনে দাঁত বের করে হেসে বলে, এগুলো তো খুব ইজি। দুর্জয়ও আরেক দফা ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটিয়ে বন্যির কানে হেডফোনটা পরিয়ে দেয়। অতঃপর উঠে দাঁড়িয়ে সাইফকে বলে, নিচে যাও, আমরা আসছি। সাইফ চলে যায়। বানি আচমকা কিছু একটা ভেবে দ্রুত দৌড়ে গিয়ে বন্যির আলমারি থেকে একটা শপিং ব্যাগ বের করে নিজের হাতে নিয়ে নেয়। দুর্জয়ের কাছে এসে বলে, আমার মায়ের শাড়ি একদম আগের মতোই আছে। দুর্জয় নীরবে একবার বাণীকে দেখে ফের ব্যাগের দিকে তাকায়। বাণী তালুকদার তার মায়ের শাড়ির অযত্ন করেনি। বিষয়টা কি ভালো লাগার? জানে না দুর্জয়। সে নীরব রয়। বাণীও আর কথা না বলে বন্যিকে কোলে তুলে নিতেই বন্যি দুর্জয়ের কথা মতো চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ করে হেডফোন হতে ভেসে আসা গানের শ্রুতিমধুর সুর শুনতে ভালো লাগছে বেশ। দুর্জয় বাণীকে বলে, চলো। বলেই দুর্জয় পা বাড়ায়। বাণীও পিছু পিছু বেরিয়ে আসে। সিঁড়ি হয়ে নামার সময় আচমকা বাইরে থেকে ফের গুলিবর্ষণের শব্দ ভেসে আসে। আকস্মিক শব্দে বাণী ভীত হয়। ভয়ে কুকড়ে ওঠে। টাল সামলাতে না পেরে সে ব্যালেন্স হারিয়ে ফেলে। চিৎকার করার সুযোগ পেল না মোটেও। কোল থেকে বন্যি পড়ে যেতে নিলেই সামনে থেকে দুর্জয় দ্রুত বলিষ্ঠ বাহু দ্বারা বাধা দেয়। পরপর নিজেই বন্যিকে কোলে তুলে নিয়ে সতর্ক করে বলে, সাবধানে হাঁটো, তবে দ্রুত। ছোট্ট মানুষটা এক হাতে কোলে জড়িয়ে অপর হাতে পিস্তলটাকে শক্ত করে চেপে ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে দুর্জয়। পিছু পিছু বানিও। ফ্রন্টিয়ারটা তখন সম্পূর্ণ সেনাদের আয়ত্তের অধীনে। দুর্জয় সবার আগে সাইফকে প্রস্তুত করে। কিসের ফায়ারের শব্দ হলো? স্যার, হিরণের একজন লোক ঘাপটি মেরে লুকিয়েছিল, সুযোগ পেতেই পালানোর চেষ্টা করে। সাদাত ওর পিছু পিছু গিয়েছে, ওই হয়তো ফায়ার করছিল। দুর্জয়ের অপেক্ষা না করে বেরিয়ে যেতে যেতে বলে, আমি ওদের নিয়ে যাচ্ছি, তোমরা কাজ শেষ করে সরাসরি হেডকোয়ার্টারে পৌঁছাবে। এখানে অর্ডারের ইতি টেনে দুর্জয় দ্রুত বাড়ির সীমানার বাহিরে বেরিয়ে আসে। রানিয়া এই ত্রিসীমানার বাহিরে প্রথম কদম রাখতেই মনে মনে বলে, আলহামদুলিল্লাহ।
দ্রুত পা ফেলে বাড়ি থেকে মিনিট দুয়েকের দূরে যেতেই বানি দেখে একটা গাড়ি রাস্তার পাশে অপেক্ষমান। কালো এই জিপ গাড়িটা যে দুর্জয় তা চিনতে ভুল করেনি সে। দুর্জয় গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে দিতেই বানি নীরবে গাড়িতে উঠে বসে। দুর্জয় তাড়া দিয়ে বলে, সিট বেল্ট বাঁধো জলদি। বানি কতটুকু মেনে সেই অনুযায়ী কাজ করতেই দুর্জয় বন্নিকে বানির কোলে দিয়ে দেয়। অতঃপর গাড়ির দরজা আটকে নিজেও দ্রুত ড্রাইভিং সিটে গিয়ে উঠে বসে। এক মুহূর্ত বিলম্ব না করে গাড়ি স্টার্ট দেয় সে। বড় বড় পা ফেলে জঙ্গলের মধ্যের পথ ধরে পালানোর চেষ্টা করছে এক যুবক। তাকে ধাওয়া করে বেড়াচ্ছে ইউনিফর্ম পরিহিত এক পুরুষ। যুবকটার চোখে মুখে আতঙ্ক এবং বিরক্তি একসঙ্গে ফুটে উঠেছে। তাকে অনুসরণ করা পুরুষটার প্রতি সে বড্ড বিরক্ত। এই মুহূর্তে তার কাছে পিস্তল থাকলে সে মোটেও না পালিয়ে আগে ইউনিফর্ম পরিধেয় পুরুষটাকে খুন করত, কিন্তু যেহেতু সে নিরস্ত্র সেহেতু পালানোটাই বুদ্ধিমানের কাজ বলে মনে হয় আপাতত। আচমকা এক পা ধরে পা লাগাতেই সে মুখ থুবড়ে মাটিতে পড়ে। উঠে দাঁড়ানোর পূর্বেই সেই ইউনিফর্ম পরিহিত লোকটা কাছে এসে পড়ে। যুবকটা ক্লান্ত চোখ তুলে তাকায়, ভালো করে সামনের ব্যক্তিটার মুখ পরখ করে। লেফটেন্যান্ট সাদাত। অন্য এক সেনা সদস্যের মুখে নামটা শুনেছে সে। সাদাত হাতের পিস্তলটা যুবকের দিকে তাক করে ধরে বলে,